হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার চ্যানেলে নতুন একটি আইভিএফ সংক্রান্ত ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এগ কালেকশানের পর এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত আমাদের কি কি করণীয়, কি করা উচিত না করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে বলবো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও। তো এগ কালেকশনের পর এমব্রায়ো ট্রান্সফার কিন্তু দুরকমভাবে হতে পারে। একটা হচ্ছে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার আর একটা হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। তো ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার হলে যেহেতু হাতে সময় থাকে না, সেক্ষেত্রে সেটাতে বলার কিছুই নেই, কারণ ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার এগ কালেকশনের ঠিক 3 দিন পরে বা 5 দিন পরে হয়ে থাকে। তো সেক্ষেত্রে হাতে একদমই সময় কম, তা কী করণীয় না করণীয় সেটা নিয়ে আর বলার কিছু নেই। কিন্তু ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারে কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় থাকে। এগ কালেকশানের 2 মাস কি 3 মাস পরে, বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তারও বেশি সময় পরে কিন্তু একটা এমব্রায়ো ট্রান্সফার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে হাতে যথেষ্ট সময় থাকে। তো এগ কালেকশানের পরে তোমরা কি করতে পারো না পারো, চলো সেটাই বলি আজকের ভিডিওতে। তো প্রথমেই বলি ডায়েট, কি কি খাওয়া দাওয়া করবে না করবে। দেখো, এগ কালেকশানের পর আমাদের শরীর থেকে অনেকটা প্রোটিনের ঘাটতি চলে আসে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রোটিন আবার শরীরে দিতে হবে, যেহেতু প্রোটিনের অনেকটা ঘাটতি হয়ে যায়। ডক্টররা দেখবে তোমাদেরকে বলেই থাকবে, বা আমাকে বলেছিল ডক্টর, যে এগ কালেকশানের পরে কিন্তু আমাকে একটা প্রোটিন পাউডার দেওয়া হয়েছিল দুধের সাথে খাওয়ার জন্য 2 বেলা করে, আর তার সাথে কিন্তু ডিম সেদ্ধ খেতে বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে তোমরাও এটাই করবে, যতটা প্রোটিন জাতীয় খাবার পাও এগ কালেকশানের পরে খাবে, এবং বেশ কিছুদিন ধরে এটা কন্টিনিউ করবে। তো তারপরে যখন এমব্রায়ো ট্রান্সফার করবে তার আগে পর্যন্ত তোমরা যে কোনো নর্মাল খাবার খেতে পারো। তবে এক্ষেত্রে বলি, হয়তো সবার সমস্যা নাও থাকতে পারে। যারা যারা আছো আমার মতন, যে কোনো রকম সমস্যা ছিল না, থাইরয়েড বা পিসিওএস বা সিস্ট, যে কোনো সমস্যা যদি না থেকে থাকে, সেক্ষেত্রে তো নর্মাল তোমরা খাবার দাবার খেতেই পারো এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত। তবে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, যেমন থাইরয়েডের সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্স বলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট ধ্যান দেওয়া দরকার। কারণ থাইরয়েড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ডক্টর এমব্রায়ো ট্রান্সফার করবে না। এবং এমব্রায়ো ট্রান্সফার করলেও কিন্তু তোমার এমব্রায়ো ট্রান্সফারের পর সেটা কিন্তু মানে জিনিসটা ভালো হবে না, বা পজিটিভ আসার সম্ভাবনা হয়তো কমে যেতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তো সেক্ষেত্রে তোমাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে যদি তোমার কোনো সমস্যা না থেকে থাকে। এবার বলি যে অ্যাক্টিভিটি কি করতে পারো না করতে পারো। দেখো, এগ কালেকশানের পরে অন্তত 1 সপ্তাহ তোমরা হালকা কাজ করতেই পারো, কিন্তু কোনো ভারী কাজ করবে না। ভারী জিনিস ওঠানো বা ভারী কোনো কাজ তোমরা করবে না। অন্তত 1 সপ্তাহ হালকা কাজ তোমরা করতে পারো। আর তারপরে এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত 1 সপ্তাহ পর থেকে তোমরা নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। তোমাদের যেমন নর্মাল লাইফস্টাইল, সেটাই কিন্তু তোমরা ফলো করতে পারবে এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত। এটা গেল অ্যাক্টিভিটি। এবার বলি, অনেকে আবার প্রশ্ন করে থাকতে পারো যে সিঁড়ি দিয়ে চড়া যাবে কিনা। এগুলো সবই করা যাবে এগ কালেকশানের পরে, শুধুমাত্র ভারী জিনিস তোলাটাই আমাকে ডক্টর বারণ করেছিল, সেটাই করবে না। বাদবাকি হালকা যে কোনো কাজ বা সিঁড়ি দিয়ে ওঠানামা এগুলো তোমরা করতেই পারো, কোনো সমস্যা নেই। এবার বলি সেক্সুয়াল অ্যাক্টিভিটি। দেখো, এগ কালেকশানের পরে অন্তত 1 সপ্তাহ তোমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকবে। তারপরে এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত তোমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেই পারো, কোনো সমস্যা নেই। এবার বলি যে কিছু জিনিস যেগুলো হয়তো আমার অভিজ্ঞতা আছে সেটা থেকে আমি বলবো, যেটা হচ্ছে ডায়েট। দেখো, অনেক সময় কি হয় যে তোমাদের থাইরয়েড আছে, তোমরা থাইরয়েডের ওষুধ খাচ্ছ, কিন্তু আর কোনো কিছু মেনটেন করছো না, যেমন খাওয়া দাওয়া মেনটেন করছো না। বা আমি অভিজ্ঞতা থেকে বলবো যে এক্সারসাইজ করো, যোগা করো। হয়তো কারোর কোনো সমস্যা নেই, আমার মতন অনেকে আছে যে মানে হয়তো হাজব্যান্ডের সমস্যা, তোমাদের সমস্যা নেই। সেক্ষেত্রেও আমি বলবো, তোমার সমস্যা না থাকলেও এমব্রায়ো ট্রান্সফারের আগে পর্যন্ত তুমি যথেষ্টভাবে চেষ্টা করো যাতে তোমার কোনো নতুন কোনো সমস্যা না আসে। আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলা যায় না, দেখো 2-3 মাসের একটা গ্যাপ থাকে, হয়তো কোনো সমস্যা চলেই আসলো, হয়তো থাইরয়েডের সমস্যা হঠাৎ করে চলে আসতেই পারে। তো সেক্ষেত্রে তুমি অন্তত আইভিএফ পিরিয়ডটাই তুমি কিন্তু নিজের দিকে ধ্যান দেবে, তুমি ডায়েটের দিকে ধ্যান দেবে, যোগা করবে, এক্সারসাইজ করবে, শরীরটাকে ভালো রাখবে, সমস্যা থাকুক বা না থাকুক। তো এবার বলি মেডিসিনের কথা। মেডিসিন কিন্তু ফলিক অ্যাসিডটা ডক্টর একদম প্রথম থেকেই দেয়, মানে এগ কালেকশনের পর থেকেই ফলিক অ্যাসিডটা চলে। আমি কিন্তু পুরো যতবার আমার এমব্রায়ো ট্রান্সফার হয়েছে ততবার পুরো কন্টিনিউ আমি ফলিক অ্যাসিডটা খেয়েছিলাম। তাই ফলিক অ্যাসিডটা খেতে ভুলবে না, ডক্টর দেখবে ফলিক অ্যাসিড দেবে। তার সাথে সাথে যদি কারোর এক্সট্রা কোনো সমস্যা থাকে সেই মেডিসিনগুলোও দেবে। মেডিসিনগুলো কিন্তু একদম সঠিক টাইমে নিতেই হবে তোমাকে। হয়তো এই মেডিসিনগুলোর টাইম থাকে না, কিন্তু তোমাকে প্রত্যেক দিন তুমি যদি ঠিক টাইমে মেডিসিন নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম
সমস্যা আসবে না। তাই বলবো যে এই সময়টায় যাদের বিশেষ করে থাইরয়েড রয়েছে, থাইরয়েডের মেডিসিন নিতে কিন্তু একদমই ভুলবে না, কারণ থাইরয়েড যদি নর্মালে না আসে সেক্ষেত্রে কিন্তু ডক্টর তোমাকে এমআরআই ট্রান্সফার করবে না, দেরি করবে, তোমাকে বলবে আরও কদিন পরে করবো, এরকমভাবে সময় বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে নিজের শরীরটাকে ব্যালেন্সড রাখা, নিজের শরীরটাকে ভালো রাখা, এবং থাইরয়েড বা অন্য কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেই মেডিসিনগুলো ঠিকঠাকভাবে নেওয়া। তার সাথে যেটা বলবো আমার অ্যাডভাইস সেটা হচ্ছে লাইফস্টাইল। তোমাদের লাইফস্টাইলটা ঠিক করবে। দেখা গেল হয়তো তোমার লাইফস্টাইলটা ঠিক নয়, তোমার যদি নিজে থেকে মনে হয়ে থাকে যে তোমার লাইফস্টাইলে কোনো ভুল আছে, কোনো ঠিকঠাক নেই, কোনো খারাপ কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। অন্তত আইভিএফ পিরিয়ডটা যতদিন চলে, যতদিন তোমার প্রেগনেন্সি পিরিয়ড চলে, ততদিন কিন্তু তুমি তোমার লাইফস্টাইলটা ঠিক রাখো, কারণ মা বাবা হওয়াটা তো একটা স্বপ্ন, তাই না? তাই এই স্বপ্ন পূরণ করতে গেলে তোমার লাইফস্টাইলটা আগে ঠিক করতে হবে। হয়তো এরকম অনেকে আছো যে রাতে দেরি করে ঘুমাও, তো সেক্ষেত্রে বলবো দেখো এই সময়টায় পর্যাপ্ত পরিমাণে রেস্টের দরকার। আমাদের শরীর আর ঘুম বা হরমোন এগুলো কিন্তু সমস্ত কিছু এক একটার সাথে জড়িত। তো সেক্ষেত্রে বলবো যে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নাও, অন্তত প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমাও, তাতে তোমার শরীর ভালো থাকবে এবং হরমোন ইমব্যালেন্সটাও ঠিক, মানে হরমোন ব্যালেন্সড থাকবে, ইমব্যালেন্স হবে না। এটাই হচ্ছে আমার অ্যাডভাইস, আমার ব্যক্তিগত অ্যাডভাইস। আমি যেগুলো ফলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমরা উপকৃত বলে মনে করেছো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের মতো বিদায়, কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।